তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, আজকে তিনি বোম ফাটানোর কিছু তথ্য দিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন, তিনি বলেছেন কিচেন ক্যাবিনেট ইউনূসকে চালাতো, তারপরে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে। তারপর আপনার তিনি বলেছেন যে ডিপ স্টেটের ভূমিকা নিয়ে তিনি পরোক্ষভাবে স্বীকার করেছেন ডিপ স্টেট বাংলাদেশে সক্রিয় ছিল। তো আমি একটু তৌহিদ হোসেনের এই বক্তব্যটা নিয়ে আপনার কাছে কি মনে হয়, আমি একটু ধরিয়ে দিই। গত কয়েকদিন ধরে কিন্তু এর আগে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন তাদের কারো কোনো দোষ নাই, সব দোষ ইউনূস সাহেবের। তারপরে ফরিদ আক্তার তিনিও বলেছে যে এই চুক্তি টুক্তি ওনারা কিছু জানতেন না, এগুলো সব ইউনূস খলিলুর রহমান সাহেব করেছে। আজকেও খলিলুর রহমানের নাম আসছে। হঠাৎ কেন তারা এই কথাগুলো বারবার যে আমি কিছু জানি না? হ্যাঁ, কোনো কি আতঙ্ক ভর করেছে তাদের মধ্যে? তৌহিদ হোসেনের আজকের বক্তব্য আপনি কি মনে করছেন, কেন হঠাৎ করে এসব কথা? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন এবং আমার সহ-আলোচক জনাব গৌতম লাহিড়ী, তাকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি আসলে বলতে চাই যে একটা সরকার যেভাবে ছিল, ইন্টারিম সরকার যেভাবে থাকার কথা ছিল, তারা কি সত্যি সেভাবে ছিল? ছিল না। আজকে যে কথাটা পররাষ্ট্র উপদেষ্টা বললেন, কেন উনি সেই সময়টায় বললেন না? সেই সময়টায় যদি বলতেন তাহলে কিন্তু আমি তার সততাকে স্যালুট করতে পারতাম। সমস্ত সুবিধা নিবেন, সমস্ত কিছু করলেন, দৌড়ঝাঁপ পারলেন, কিছুই এরকম করতে পারলেন না। মায়ানমারের সাথে যে সমস্যাগুলো মেটাতে পারলেন না, ভারতের সাথে যে সমস্যাগুলো সেটা মেটাতে পারলেন না, অথচ এখন উনি বলছেন যে আমি তো কলা খাই না। এটা তো হতে পারে না। আপনি যে কথাটা বললেন, এর আগে আরো দুইজন উপদেষ্টা বলেছেন, তারা কেউ কিন্তু চাকরি ছাড়ে না। আপনার মনে আছে পুনিয়া ভাই, যে বিএনপির 2007-এ যখন উপদেষ্টা দিয়েছিল, একের অধিক উপদেষ্টা কিন্তু পদত্যাগ করেছিলেন সেই দিন, যে কারণে 1-11টা হয়েছিল। তো সেই দিন যদি উপদেষ্টারা পদত্যাগ করতে পারলেন, তাহলে আজকে কেন তারা পারলেন না? তারা সময় মতো পদত্যাগ করলেন না, এখন বলে আমি নাই। ওনারা যেখানে থাকুন বা না থাকুন, যদি এটা নিয়ে যদি কোনো সমস্যা হয়, ওনারা কিন্তু এই তথ্য উপাত্ত থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন না, নিজেকে সরিয়ে রাখতে পারবেন না। একজন উপদেষ্টা, একজন কূটনৈতিক উপদেষ্টা, উনি জানলেন না, অথচ একটা চুক্তি হয়ে গেল। উনি বললে তো আমি এটা মানতে রাজি না। আর দ্বিতীয় কথা, উনি জানলেন না, পরের দিন কেন উনি ইস্তফা দিলেন না? তো এই জায়গাটায় আমি বলতে চাই যে অতীত থেকে আমাদের কেউই কোনো শিক্ষা নেয় নাই। অতীত থেকে যদি শিক্ষা নিত, 18 মাসের সরকার এই কাজগুলো করতেন না। এই কাজগুলো তাদের একদমই করা যেটা উচিত ছিল না। আজকে এখন উনি যত সুন্দর কথাই বলুক, উনি কি রাজসাক্ষী হতে চায়? আমি আসলে উনি বা ওনার সাথে আরো যে 2-3 জন আছেন, ওনারা কেন এই কথাগুলো বলছেন? এই কথাগুলোর তো কোনো অবতারণা হয় নাই। সরকার তো বলে নাই যে তাদেরকে শোকজ করবে, তাদেরকে অ্যারেস্ট করবে, এই ধরনের তো কোনো কথা সরকার বলে নাই। তাহলে ওনারা নিজে থেকে যে বলছেন, তার অর্থ কি দাঁড়ায়? তার অর্থ ওনারা কি খুব বেশি খারাপ কাজ করে ফেলেছেন, যেটা এখন মনে করছেন যে এটা বের হয়ে যাবে, সেই বের হওয়ার আগে নিজেরা আমরা রাজসাক্ষী হয়ে যাই? তো রাজসাক্ষী হওয়ার জন্য তো আগে অফার লাগে, অফার ছাড়া সরাসরি তো রাজসাক্ষী হওয়া যায় না। তো এই কারণে আমি বলতে চাই যে ওনারা এই জায়গাটার জবাবদিহিতা, টুডে অর টুমরো, শেখ হাসিনা যদি তার অত্যাচারের যদি আপনার সেখান থেকে যদি বাঁচতে না পারে, এত বড় সেই 4 বারের ক্ষমতা একসাথে, তো ওনাদের তো মাত্র 18 মাস, ওনারা কিভাবে এখান থেকে রক্ষা পাবে? আমি জানি না। আমার কাছে মানে খুব একটা সহজতর মনে হচ্ছে না যে কেন ওনারা এই কাজগুলো করছেন, কেন এই টাইমে ওনারা এই কথাগুলো বলছেন। তাহলে কি কি ঘটেছে উনি তো জানেন, এই কথাগুলো বলে দেন, আমরা শুনি। যেটা কিছুদিন আগে ডিপ স্টেটের কথা বলছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, যে একজন উপদেষ্টা ডিপ স্টেটের কথা বলছিল, আমরা বলেছিলাম তাকে ধরে জিজ্ঞেস করা হোক, কিন্তু সরকার জিজ্ঞেস করে নাই, ধরে নাই। আরেকজন উপদেষ্টা যিনি পদত্যাগ করেন নাই, উনি বলেছেন উনিও কিচেন ক্যাবিনেটের কেউ ছিল না, অথচ উনি সামরিক বাহিনীর একজন লোক, ওনার তো থাকার কথা, উনি তো বেশ শক্তি সঞ্চয় করা মানুষ। তাহলে উনিও আপনার ডিপ স্টেটের কথা কিছুটা বুঝিয়েছেন, ইনিয়ে বিনিয়ে, হয়তো সরাসরি বলেন নাই, বুঝিয়েছেন।
তো এই জায়গাগুলোতে আমরা আসলে বাংলাদেশের এত টানাপোড়েনের মধ্যে আমরা চাই এই জায়গাগুলো বুঝতে, কেন তারা এই যে তাইরে নাইরে করে সময় কাটালো, এবং সত্যিকার অর্থে ভোগবিলাসিতায় তো ঠিকই তারা ডুবেছিল, শুধুমাত্র ভালো কাজগুলো করতে পারলো না, দুঃখ এই যা। তারা কিন্তু যে তিনজন মুখ খুলেছে, তিনজনই বলছে তারা পদত্যাগ করতে চেয়েছিল। আজকেও তহিদ হোসেন বলছে সে 3বার পদত্যাগ করতে চেয়েছে। 3বার না 30 বার, সেটা তো আমাদের এইটা ফ্যাক্টর না। 3বার না 30 বার ওনারা করে নাই, এটাই আমি একজন জনগণের একজন হিসেবে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি। আমরা তো দেখিনি ওনাকে নিয়ে যখন কথা হলো যে মায়ানমারের ব্যাপারে, করিডোরটার ব্যাপারে যখন কথা হলো, উনি বললেন যে হয়ে গেছে। আপনার মনে আছে উনি বলেছিলেন হয়ে গেছে, তখন প্রতিরক্ষা উপদেষ্টা আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী, উনি বলেছিলেন না এখনো হয়নি, অথচ ঘটনা কিন্তু ঘটে গিয়েছিল। তাহলে তখনও কেন ওনার কথা, উনি কূটনৈতিক উপদেষ্টা, উনি ওনার কথা যখন কাজে লাগলো না, তখনও তো উনি পদত্যাগ করার ওনার অনেকগুলো রাস্তা ছিল, কেন উনি সেটা করেন নাই? ধন্যবাদ মুনিফা। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু গৌতমদার কাছে চাই। দাদা, আমাদের মূল আলোচ্য জানতে চাই মার্কো রুবিও, আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রক, দেখেন সব জায়গারই আগ্রহ আছে। তার সফর সম্পর্কে আমরা খুব বিশেষ কিছু জানতে চাই, যদি ভেতরকার কোনো খবর পাই। আমি একটু ধরিয়ে দিই, বাংলাদেশে মেইনলি আওয়ামী লীগ শিবিরের একটা প্রচার আছে যে মার্কো রুবিও ইন্ডিয়াতে বলেছেন যে বাংলাদেশের রিজিম চেঞ্জ করাটা আমেরিকার ভুল ছিল। তারপরেও এটা যদি নাও হয়, তারপরেও মার্কো রুবিওর ওই ট্যুর আমি মনে করি যে বাংলাদেশে শুনতে পারে। কারণ এই যে বাংলাদেশে ওপেন সিক্রেট এখন যে যা হচ্ছে, যা হয়েছে, আমেরিকার খুব ভালোই এখানে ইনভলভমেন্ট আছে, এটা একটু জানতে চাই। এবং পাশাপাশি এই বাংলাদেশ থেকে উঠেছে, আমরা যেটা নিয়ে নীলাবসের কথা বলছিলাম, যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আপনি সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ইন্টারভিউ করেছেন, আওয়ামী লীগ আগামীতে নির্বাচন করবে। আমি মনে আপনার কাছে বিষয়টা নিয়ে যাবো। দাদার কাছে জানতে চাই যে এই ধরনের কোনো কোনো নেগোসিয়েশন, কোনো কি আন্ডারস্ট্যান্ডিং এর কোনো বিষয় করছে কিনা, ভেতর রাজনীতির কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু আছে কিনা? ধন্যবাদ সকলকে, আমার নমস্কার এবং শুভেচ্ছা। কিন্তু প্রথম কথা, আপনি যেগুলো বললেন সেগুলো প্রচারিত হয়েছে বাংলাদেশে, যে মার্কো রুবিওর ভারত সফর নিয়ে। সত্যি কথা বলতে গেলে বাংলাদেশ প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছিল কিনা, মানে এটা আমার জানা নেই, ফলে আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। এক। দ্বিতীয়ত আমি যেটা বলতে পারি, যেটা হ্যাঁ, একটা কথা যেটা ওরা অফিসিয়ালি বলেছেন, সেটা হচ্ছে আঞ্চলিক বিষয়ে আলোচনা হয়েছে। এখন আঞ্চলিক বিষয়ের মধ্যে বাংলাদেশ কিনা, এই বিষয়টা কেউই, ভারতীয় সাংবাদিকরা যারা যেখানে প্রশ্ন করেছেন, কেউই বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেন। এবং আজকে বাংলাদেশের কোন প্রতিনিধি সাংবাদিক থাকলে তিনি হয়তো করতে পারতেন, কিন্তু তিনিও ছিলেন না, সেরকম কেউ ছিল না। আমি এটাকে কোনো পুষ্টি করছি না এই সংবাদে, যে মার্কো রুবিও এই ধরনের সংবাদ বলেছিলেন যে বাংলাদেশের রেজিম চেঞ্জটা করাটা ভুল হয়েছিল। আমি দেখেছি বেরোচ্ছে, এটা আমার কাছে কোনো তথ্য নেই। হয়তো যাদের কাছে আছে তারা, তাদের কাউকে ধরে যদি আপনি জিজ্ঞেস করেন, সেটা হয়তো একটু ভালো হবে আর কি। মানে আমি এক্ষেত্রে খুব বলতে পারি যে সে অর্থে ততটা সফল সাংবাদিক নয় যে এতটা ভেতরের খবর জানতে পারি। যে আমি জানতে পারি, বলতে পারছি, আমি অকপটে স্বীকার করছি। দ্বিতীয় কথা, আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, আমি বললাম ওই আঞ্চলিক বিষয়, এটা আরো দীর্ঘায়িত পরে হয়তো জানা যেতে পারে আঞ্চলিক বিষয়গুলোতে কি কি আলোচনা হয়েছে। মার্কো রুবিওর ঘটনা আপনি একটা উল্লেখ করেছেন যে তিনি কিন্তু সফরের আগে কলকাতা এসেছেন, তো কলকাতা থেকে তিনি দিল্লি এসেছেন। এবং এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে যে পট পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তন করেছে, আমার মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটা গুরুত্বপূর্ণ জায়গা বলে তারা মনে করছেন, স্ট্র্যাটেজিক কারণে। সেখানে বঙ্গোপসাগর আছে, বন্দর আছে, যেখান থেকে আজকে দিল্লির একটি প্রভাবশালী জাতীয় দৈনিকে এই প্রতিবেদনও প্রকাশিত হয়েছে যে আমেরিকা শেষ পর্যন্ত উপলব্ধি করেছে যে ভারত ছাড়া তাদের কিন্তু এই অঞ্চলে অগ্রগতি হওয়া সম্ভব নয়। এবং সেই কারণে সেটা অগ্রগতি হওয়া সম্ভব নয়, বাংলাদেশ নয়, অগ্রগতি হওয়া সম্ভব নয়। চীনকে যদি প্রতিহত করতে হয়, সেভাবে ভারতের সহযোগিতা প্রয়োজন। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলে রাখছি একটা জিনিস, যে আমি যতদূর শুনেছি, এবং এটা কনফার্ম নিউজ,
হয়তো ব্রেকিং হতে পারে, তারেক রহমান এই মুহূর্তে কোথাও সফর করছেন না, এবং তিনি তার এই মুহূর্তে প্রায়োরিটি অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশের বাজেট। সেই অধিবেশনে তিনি সেই আর্থিক সুবিধা দিতে চান। এটা আমাদের ভারতীয়দের কাছে খবর এসছে যে প্রচারটা যেটা ছিল যে তিনি চীনে যাচ্ছেন, আগে যাচ্ছেন, কিন্তু এটা আমরা নিশ্চিত হয়েছি যে তিনি কোথাও আপাতত যাচ্ছেন না। এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, সেই নিয়ে মানে এটা আমাদের পক্ষে একটা স্বস্তির বিষয়, একটা উদ্বেগ ছিল যে তিনি যদি প্রথম চীনে যেতেন, কিন্তু তিনি যদি না যান সেটা নিঃসন্দেহে একটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা, আমি বলবো, ইতিবাচক দিক সূচনা করতে পারে। আপনি যে প্রশ্নগুলো করেছিলেন তার মধ্যে হচ্ছে যে একটা প্রশ্ন ছিল যে এই মানে মার্কো রুবিও সফরের সঙ্গে বাংলাদেশ, আমি আগেই বলেছি সে বিষয়ে বিস্তারিত আমি জানি না, ফলে কনফার্ম করতে পারবো না। কিন্তু আপনি যেগুলো অন্যগুলো যেগুলো আপনাকে বললাম সেগুলোর মধ্যে থেকে আপনি যদি আরেকটু রিপিট করেন, একটা প্রশ্ন আমি তো ভুলে গেছি, এতগুলো প্রশ্ন একসাথে করেছিলাম। সাবেক প্রধানমন্ত্রী ইন্টারভিউ করেছেন, সেক্ষেত্রে অনেক কিছু আপনি জানেন। সাবেক পররাষ্ট্র সচিব সবাই জানে যে তার সঙ্গে আমি ইন্টারভিউ এর প্রশ্ন পাঠিয়েছিলাম, তিনি উত্তর দেওয়ার আগে আমার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তো টেলিফোনে আমি একমাত্র সাংবাদিক যিনি টেলিফোনে কথা বলেছি ভারতীয়। তো তার সেই প্রশ্নগুলোর উত্তরগুলো সম্পর্কে আমি নিশ্চিত হতে চেয়েছিলাম। কিন্তু বর্তমানে যারা বলছেন বাংলাদেশে, সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এই ব্যাপারে একজন ভারতীয় হিসেবে আমার কমেন্ট করাটা সঠিক নয়। তৌহিদ হাসান কি বলছেন, তখন কি বলেছিলেন, আজ কি বলছেন, আমার মনে হয় এই একটা প্রচার হয়ে গেছে যে কোনো ভাবেই হোক, যেটা প্রায় ভাইরাল হয়ে গিয়েছে, শেখ হাসিনা ফিরছেন। এবং ফেরার বিষয়টা তারা প্রত্যেকে আমি দোষী নই এরকম একটা সার্টিফিকেট মানে চাইছেন আর কি, হয়তো বলতে চাইছেন। আমি জানি না যে তারা তাদেরকে কেউ দোষ করেছে এরকম কিছু জানা নেই, কিন্তু পরে তারই বলতে চাইছেন এগুলো আমি করতে চাইনি, জোর করে করানো হয়েছে, তখন আমি জানতাম না। কেন বলছেন এগুলো? বলছেন কারণ একটা ধারণা হয়েছে যে শেখ হাসিনা হয়তো ফিরতে পারেন। কিভাবে ফিরবেন আমি কিন্তু জানি না, মানে আমি কোনো ঘোষণাও করতে পারবো না যে অমুক ভাবে তিনি ফিরি। আমি একটা কথা আপনারই চ্যানেলে বলেছিলাম যে তারেক রহমান যেদিন বিদেশ যাবেন সেদিন শেখ হাসিনা বোধহয় বলেছিলাম, কিন্তু এখন শুনলাম তারেক রহমান যাচ্ছেন না, ফলে শেখ হাসিনার সফর ধরে নেওয়া যেতে পারে ডেফার্ড হচ্ছে, পিছিয়ে যাবে। তো উনি যেদিন যাবেন তখন শেখ হাসিনা যাবেন, এরকম একটা ঠিক ছিল আগে থেকে, না এখন সেটা ঠিক নেই, এখন সেটা বলা যাচ্ছে না। বলতো আমিও জানি না, আমি পরে এরপরে উনি আমাকে বলেছেন সাক্ষাৎকার দেবেন, সেদিন সরাসরি জিজ্ঞেস করবো আর কি এই বিষয়টা, সেটা জানি খুব তাড়াতাড়ি যেন নিশ্চয়ই নয়। ফলে আপনি যে কথাগুলো উল্লেখ করেছেন অন্য বর্তমান বাংলাদেশের সাবেক কিছু কর্মকর্তা, অনেকে হয়তো যে কোনো কারণেই হোক হয়তো হতে পারে যে পিঠ বাঁচাতে চাইছেন, সেটা আমি জানি না, বলতে পারবো না। ফলে এটা আমার কমেন্ট করাটা অনুচিত আর কি, অনুচিত যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, যেটা বিএনপি একটা নির্বাচিত সরকার, আমি পছন্দ করি না করি মানুষের ভোটে তারা নির্বাচিত হয়েছে। এই নির্বাচন নিয়ে প্রশ্ন, শেখ হাসিনার নির্বাচন নিয়েও প্রশ্ন ছিল, এই নির্বাচন নিয়েও প্রশ্ন আছে, ইনক্লুসিভ নয় বলে আমরা মনে করি। কিন্তু তা সত্ত্বেও নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারের সঙ্গে অতীতেও যেরকম ভারত কাজ করেছে, এখনো কাজ করবে বর্তমান সরকারের। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রণয় বর্মা যেভাবে গতকাল তিনি তার বিদায় সম্বর্ধনার সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, খুব চমৎকার তাদের মধ্যে বৈঠক হয়েছে আমি শুনেছি। এবং পরবর্তী সময়ে তিনি হাই কমিশনে ফিরে এসে তিনি নিজে স্বয়ং খুব ভালো গায়ক, তিনি গানও গাইছেন, দেখুন সবাই গান শুনছেন এবং খুবই চমৎকার একটা পরিবেশ ছিল। ফলে আমার মনে নতুন যিনি হাই কমিশনার যাবেন তিনি এইখান থেকে বাকি সম্পর্কটা আগে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবেন। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে আমি বলতে পারি। আমি আসবো দাদা আপনার কাছে, আমি একটু নীলুফার চৌধুরী মনির কাছ থেকে আবার একটু আসতে চাই। মনে বা এই যে তৌহিদ হোসেনের বক্তব্য যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে, তারপর শেখ হাসিনা বলছেন তার দিক থেকে বাংলাদেশের পত্রপত্রিকাও নিউজ আছে যে তিনি খুব দ্রুত ফিরতে চান। দাদা বললেন যে হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশের বাইরে যাবেন এমন একটা সুযোগে বা সেই সময়ে ফিরবেন। আপনি ডক্টর ইউনূস সরকারের সময় থেকেও আপনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকার বিপক্ষে আপনি ছিলেন, আপনার সবসময় আপনি স্পষ্ট মন্তব্য করেছেন যে আপনি কোন রাজনীতি নিষিদ্ধের পক্ষে।
এখন প্রেক্ষাপটটি একটু চেঞ্জ, এবং দাদা যেটা সন্দেহ করছেন আমরা সন্দেহ করছি যে এই যে ইউনিসেফ লোকজন বলছে আমি না আমি না আমি কিছু করি নাই, এটা কি শেখ হাসিনা আসতে পারে, আওয়ামী লীগ রাজনীতিতে ব্যাক করতে পারে, এটার সাথে কোনো সম্পর্ক আছে কি? আপনি কি সেরকম মনে করেন কিনা নীলকর চৌধুরী? দেখেন, আমি একটা জিনিস বুঝি, আওয়ামী লীগ একটা পুরানো রাজনৈতিক দল। আওয়ামী লীগ আপনার জামাতকে ব্যান করেছিল, তারপরেও জামাত কিন্তু বেনামি নির্বাচন করেছিল। জামাতকে ব্যান করার পরেও জামাত যদি দাঁড়াতে পারে ৭১-এর বিরোধী শক্তি হিসেবে, জামাত যদি নির্বাচন করতে পারে, করে যদি বিরোধী দলে আসতে পারে, আওয়ামী লীগ কেন আসবে না? আমি বরং আওয়ামী লীগকে জামাত এখানে বেশি নাম্বার দিয়ে দিল, তার বিপক্ষে কাজ করতে গিয়ে এটা এক ধরনের পক্ষে করে ফেললো। যতবার ৩২ নাম্বারটাকে ভাঙা হয়েছে, একটা ৩২ নাম্বারে কি এমন ছিল তেমন, হ্যাঁ আপনার একজন মৃত ব্যক্তির বাংলাদেশে যার অবদান আছে তার আপনার অনেক জিনিস স্মৃতিচারণার ছিল, যেটার দাম টাকায় মূল্যায়ন করা হয় না, যায় না। যদি এটা ছাড়া আমি যদি বলি এই কয়েকটা ইট কাঠের ঘর বাড়ি, এটা বানাতে ২-৪-৫ কোটি টাকা হলেই হয়ে যায়। তারপরেও সেটার উপর যেভাবে তারা বুলডোজার চালিয়েছে, এটাকে আমি বলবো আওয়ামী লীগকে তারা আরো ব্র্যান্ডিং করেছে। এই কারণে আপনি দেখেন আমাদের সাথে ২৬-এ নির্বাচন করেছে জাতীয় পার্টি, একটা আসনও পায় নাই, আপনিও জানেন আমিও জানি দাদাও জানেন। তো যদি আওয়ামী লীগ নির্বাচন করত, হয়তো আওয়ামী লীগের এমন হতো, অথবা হতো না, হতো অথবা আরো কিছু সিট পেত, অথবা বিরোধী দলে যেত। তা এইটা নিয়ে আমি তো মনে করি না যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। হতে পারে কয়েকদিনের, কিছুদিনের জন্য স্থগিত। আপনি একটা জিনিস বলেন তো, শেখ হাসিনাকে তো কেউ বিদেশ পাঠিয়ে দেয় নাই জবরদস্তি করে। উনি ওনার জীবনের তাগিদে, হতে পারে যে বাংলাদেশের সেনাবাহিনী কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ চায়নি বলে উনাকে পাশের দেশে দিয়েছে, ভারতে, ঠিক আছে? তো এখন কথা হলো উনি আসাতে তো কোনো দোষ নাই, উনি আসুন। ওনার যদি মামলা থেকে থাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে মামলার বিরুদ্ধে লড়েছেন, একটা সময় জেলেও গিয়েছেন। রাজনীতি যারা করে তাদের জন্য জেল জুলুম কোনো ব্যাপার না, তারা মেনে নিয়েই কিন্তু, অন্তত এই উপমহাদেশে এটা মেনে নিয়েই কিন্তু জেল জুলুম, কে জেলে যায় নাই? ইন্দিরা গান্ধী জেলে যান নাই, জিন্নাহ সাহেব জেলে যান নাই, শেখ মুজিবুর রহমান সাহেব জেলে যান নাই, তো খালেদা জিয়া জেলে যান নাই, শেখ হাসিনা জেলে যান নাই, এ তো নতুন কিছু না। তো এখন কথা হলো যে তাদের তো কেউ বাধা দেয় নাই, বরং ইউনূস সরকার বারবার ভারতকে বলছিল আমাদের আসামিকে ফেরত দিন বা ইত্যাদি। শেখ হাসিনা আসবেন, আসুন, আমরা তো কেউ তাকে নিষেধ করা হয় নাই। সেটার জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী থাকুন বা বিদেশ থাকুন বা দেশে থাকুন, এতে কিছু আসে যায় না। আমি এই জায়গাটা এটা মনে করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যে কোনো মামলা, রাজনৈতিক মামলা হলে রাজনৈতিক মামলার মেরিট যদি কম থাকে, রাজনৈতিক ম্যাক্সিমাম মামলাদের মেরিট কম থাকে, যে কারণে পরে অনেক ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়। দেখা গেল আপনার বাড়ি হলো যশোর, আপনাকে পঞ্চগড়ে মামলার আসামি বানিয়ে দিয়েছে। এটা পরে কি হয়, পরে যখন আরেকটা সরকারের চেঞ্জ হয়, এই মামলাগুলো তো লেন্দি টাইমে চলে, তখন ওইটার ফাঁক ফোকর গুলা, মেরিট গুলো কম থাকার জন্য মামলাগুলো ডিসমিস হয়ে যায়, খারিজ হয়ে যায়। তো এইখানে কিছু মামলা এরকম আছে, আবার কিছু মামলা হুকুমের আসামি হিসেবে আছে। তো হুকুমের আসামি হিসেবে কি হবে কি হবে না, আমার মনে হয় যে উনি কাঠগড়ায় দাঁড়িয়ে উনি বলবেন উনি কতটা ঠিক আছেন, উনার পক্ষে বিপক্ষের মানে উইটনেসরা কি বলবেন, আমরা দেখি। আমাদের তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো ক্ষতি নাই। এটাকে মানে আমি মনে করি যে এটাকে তিলকে তাল বানিয়ে বড় করে দেখানো বাংলাদেশের একটা অভ্যেস, বাংলাদেশের মানুষদের, বিশেষ করে রাজনীতিবিদদের। আমি তিলকে তাল বানাতে চাই না। আমি যেটা, শেখ হাসিনা এই দেশের নাগরিক, এই দেশে তার যাই হোক, জেল জুলুম ভুলিয়া যাই হোক না কেন, দেশে ফেস করবে, সমস্যা কি? কিছুদিন পাশের দেশে ছিল, পাশের দেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, বা আমিও যদি বিপদে পড়ি আমিও চাইতে পারি আশ্রয়, তো সেইখানে আশ্রয় চেয়েছে, আশ্রয় দিয়েছে। সেখানে উনি ওনার যেদিন দরকার পড়বে, হয় এই সরকার চাইবে দিবে পাশের দেশ, অথবা উনি নিজেই চলে আসবেন, আসুন না, সমস্যা কোথায়? আমি এখানে কোনো সমস্যা দেখছি না।
আমি আমার অনেক আলোচনায় আমার একক কন্টেন্টেও আমি বলি যে আওয়ামী লীগ ফিরে আসা, শেখ হাসিনা ফিরে আসে, বিএনপির তেমন কিছু মাথা ব্যথা থাকার কথা না, এবং নাই আমরা জানি, কারণ তারাও ফোর্সের দিক থেকে, তৃণমূল সমর্থনের দিক থেকে দুইটা দল কাছাকাছি। কিন্তু আমি জানতে চাইছিলাম যে এই যে ইউনূসের যারা, এবং এই যে যারা মব করেছে, আওয়ামী লীগ নেতাকর্মীর উপর মব করেছে, মেরে ফেলেছে, অহেতুক জেলে দিয়েছে, 32 ভেঙেছে, এদের মধ্যে এখন যেন শেখ হাসিনা ফেরার খবর একটা কি অস্বস্তি ব্যাপার। তো এই যে তৌহিদ হোসেন যখন কথা বলছেন যে আমার দোষ নাই, এটা কি কোনো ভীতি থেকে মনে হতে পারে? হতে পারে, হতে পারে। এখানে একটা জিনিস আমি তো বলি, ওরা যখন আমাকে, বর্তমান বিরোধী দল যখন ভয় দেখায়, আপনি জানেন আমাকে নিয়ে কত প্রকার আপনার বট আইডি দিয়ে কত রকমের বুলিং করা হয় সাইবার, যখন দেখায় আমি কিন্তু একটা কথা বলি, ওরা যখন বিএনপি কে ভয় দেখায়, বিএনপি তো 17 বছর 18 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে মাথা তুলে উঁচু করে দাঁড়িয়েছিল, এত জেল জুলুম গুম খুনের পরেও বিএনপি তো সেই দিনও পালায় নাই। এখনো বিএনপির বড় জোর কি হবে? জেল জুলুম হবে, হলো। কিন্তু যারা তোমরা বলতো তোমাদের কি হবে? তো এই যে গানে বলেন না যে আমি কি শুধু হেরেছি তুমিও কি একটু হারনি, এই তুমিও কি একটু হারনির বলায় ওনাদের যে অবস্থা হবে এটা কিন্তু শুধু চোখে দেখা যাবে না এই জায়গাটায়। তো ওনারা যে ভয় দেখাক না কেন জুজুগুড়ি, দিন শেষে ওনারা কিন্তু নিজেরাই ভীত, নিজেরাই যে ভীত এটা কিন্তু তাদের কণ্ঠস্বরে, তাদের জবানবন্দিতে কিন্তু এটা বোঝা যায়। নইলে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না, তা তাদের তো বলার কোনো কথা না আমি এটা জানি না, কারণ এই ধরনের কোশ্চেন তো আসে নাই এখন। তাহলে আপনি জানেন বা জানেন না এটা নিয়ে তো কথা আসবে কেন? আমি এটা আমি আমার মানে সাদা পাতায় আমি এইটুকুই মনে করি। ছোট্ট একটা প্রসঙ্গে আপনাকে দিয়ে শেষ করবো, তার আগে আমি একটু দাদার কাছে যেতে চাই। আমি আজকে অনুষ্ঠান হয়তো দেরি লম্বা করবো না। দাদা, আপনার এখানে আসতে আমার দুটা প্রশ্ন জমে যায় একসাথে। একটা হচ্ছে যে আমাদের পররাষ্ট্র, এখন যিনি মন্ত্রী আছেন তিনি ইউনূসের পররাষ্ট্রটা পুরোটা সামলাতেন, এবং আজকে তৌহিদ হোসেনও একরকম স্বীকার করেছেন যে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সে একরকম ঢেউটিন, বা আমরা যেটাকে বলি ছাগলের 3 নাম্বার বাচ্চা থাকার মতো। তো ইউনূসের যে পররাষ্ট্র নীতিটা ছিল ভারতের ক্ষেত্রে যেভাবে অবনতি হয়েছিল, আবার শেখ খলিলুর রহমান সাহেব এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, উন্নতির কোনো লক্ষণ আছে কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ কি শেষ পর্যন্ত আপনার কাছে? এই দুইটা প্রশ্ন করতে চাই। ধন্যবাদ। প্রথম কথা, আমি যতদূর বুঝেছি প্রথম দিকে ভারত সরকার, প্রধানমন্ত্রী যেভাবে তারেক রহমানের প্রতি উষ্ণতা দেখিয়েছিলেন, যে কোনো কারণে হোক তাতে একটু শীতলতা আমরা লক্ষ্য করছি, এবং এটার জন্য আমাদের সর্বশেষ মূল্যায়ন তারেক রহমান নয়, এই মূল্যায়নটা হচ্ছে বোধহয় খলিলুর রহমানের একটা কোনো ভূমিকা আছে, সেটা বাংলাদেশকে ভালো করে বিচার করে দেখতে হবে। তার স্বার্থ কি আমি সেটা জানি না। তিনি যে রাষ্ট্রসংঘে, জাতিসংঘে সভাপতিত্ব করতে চান, সেখানে কি কোনো অসুবিধা হচ্ছে, ভারত কি কোনো বাধা তৈরি করছে কিনা আমি জানি না। তিনি ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে একটা বাধা তৈরি করছেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা হচ্ছে যে গঙ্গা চুক্তি, ধরুন আপনি যদি 2026 সালে সেটা পুনর্নবীকরণ করতে হবে, চুক্তির বিষয়টা হচ্ছে জানুয়ারি থেকে মে মাস, এই সময় যে শুখা মরশুম, তাতে যে পানি যাবে সেইটা পর্যালোচনা করে তার একটা সিদ্ধান্ত। 21শে মে এত দেরিতে কেন তারেক রহমান শুরু করলেন আলোচনা? এখন ফারাক্কা এবং কলকাতায় যেটা হচ্ছে আলোচনা, সেটা হচ্ছে কারিগরি কমিটির আলোচনা, মানে যৌথ নদী কমিশনের না, এই আলোচনার ফল যৌথ নদী কমিশনে যাবে। ফলে জুন মাস তো পেরিয়ে যাবে, এরপরে তো বন্যা শুরু হবে, তখন তো বন্যাতে আমরাও প্লাবিত হবে, বাংলাদেশও প্লাবিত হবে। সেটা তো নয়, বিষয়টা ছিল চুক্তিটার বিষয় অনেক আগে শুরু, কেন এত দেরি হলো এই বিষয়টা বাংলাদেশকে একটু ভেবে দেখার দরকার আছে আমার মনে হয়। কোথাও কি কেউ তারেক রহমান সরকারকে, মানে আমি বলবো যে অপ্রিয় করতে চাইছেন, আমি জানি না, সেটা বাংলাদেশের লোকেরাই ভালো বলতে পারবে। মানে কি তিনি কিন্তু খুব সদিচ্ছা দিয়েছিলেন। আমি যতদূর জানি গতকাল ভারতের বিদায়ী হাই কমিশনার প্রণয় বর্মা যখন দেখা করেছেন, আমরা যে ফিডব্যাক পেয়েছি সেটা অত্যন্ত ইতিবাচক ছিল, অত্যন্ত ইতিবাচক, এবং তিনি তার দিক থেকে কিন্তু তার কোনো সদিচ্ছার কোনো অভাব আছে এটা কিন্তু আমাদের মনে হচ্ছে না, কিন্তু কোথাও একটা কেউ তাকে পিছু টান দিচ্ছে, সেইটা একটা সমস্যা তৈরি হচ্ছে।
এটা বাংলাদেশকেই সমস্যাটা সমাধান করতে হবে। আমরা হাত বাড়িয়ে রেখেছি। প্রশ্নটা হচ্ছে আমরা কিন্তু নির্বাচিত তারেক রহমান সরকারের প্রতি হাত বাড়িয়ে রেখেছি, কিন্তু একই সঙ্গে আওয়ামী লীগের ফেরার বিষয়টাও যদি আপনি তোলেন, সেটা কিন্তু তারেক রহমান সরকারের সঙ্গে নেগোশিয়েট করে ফিরতে হবে, বা তারেক রহমান সরকারকে অগ্রণী হতে হবে যে সত্যি তারা আওয়ামী লীগকে স্পেস, ধরুন নির্বাচন তো এখনই হচ্ছে না, নির্বাচন হবে 5 বছর পরে। তো 5 বছর পরে কি হবে তখন সেটা আওয়ামী লীগ ঠিক করুক, সেই আলোচনাটা কিন্তু এটা তারেক রহমানের বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে হওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ এই দুটি দল গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করেন, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করেন, বাকিরা নয়। ফলে এরা যদি এক থাকেন, এক হয়, তাহলে বাংলাদেশের স্বর্ণোজ্জ্বল সম্ভাবনা আমি উড়িয়ে দিই না। এইটাকে মেনে নিতে হবে যে কোনো সময় বিএনপি ক্ষমতায় থাকবে, কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, অন্য কেউ নয়। কিন্তু বিএনপি ক্ষমতায় আছেন সেটাও আওয়ামী লীগকে এখন বাস্তবতা মেনে নিতে হবে। এটা আমি একজন ভারতীয় হিসেবে মনে করি। আমি বাংলাদেশের বিষয়ে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি নয়। মনে হবে হস্তক্ষেপ বারবার এই অভিযোগ আছে যে ভারত হস্তক্ষেপ ইত্যাদি। ফলে এমন কোনো আমার কথায় না হয় আমি হস্তক্ষেপ করছি না। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভারতীয়রা ভালো থাকবো, এটা বিশ্বাস করি। কবে আমরা ইলিশ খাবো, কবে জামদানি করবো, এই নিয়ে আমরা উদগিরি। মানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যদি ভালো না হয়, তাহলে কবে আমরা শুটকি খাবো, কবে আমরা ইলিশ খাবো, কবে আমরা জামদানি পড়াবো আমাদের বউদের, সেই ব্যাপারের দিকে তাকিয়ে আছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। নীরব, আমি ছোট্ট করে শুধু মানুষের কমপ্লেন, দর্শকের কমপ্লেন, আমাদের জানার বক্তব্য। ইউনূস সরকার হাম নিয়ে কি করেছে জানেন? হামের এই নিয়ে ইউনূস সরকারের নামটা যেন আপনাদের নিতে কষ্ট হয়। ইউনূস সরকারের অপকর্মের বিরুদ্ধে মামলা করতে গেলে সেই মামলা গ্রহণ হচ্ছে না, বাদী হয়রানির শিকার হচ্ছে। উচ্চ আদালতে মামলা করলে আপনাদের অ্যাটর্নি জেনারেল সেখানে বিরোধিতা করছেন। তারপর ইউনূস সরকারের কোনো বিষয়ে তাদের যে উপদেষ্টা কয়েকজন, আপনি নিজে বলেছেন অনেক, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপকর্ম, তার দুর্নীতি, অনিয়ম, মাহফুজ আলমের, নাহিদ ইসলামের, এখনো আপনাদের সঙ্গে যারা আছেন তারা স্পষ্ট বলে, কিন্তু কার্যত তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না? দর্শকদেরও প্রশ্ন, আমি একটু জানতে চাই। আপনি সর্বশেষ এত কঠিন একটা প্রশ্ন করলেন, এই প্রশ্নটা আমাকে না করে দাদাকে করলে ভালো করতেন, কারণ ওনার কাছে এটা সম্পূর্ণ মানে উত্তরটা আছে। এই কারণে ওই যে আমরা লজিকে একটা জিনিস পড়তাম যে আমি টেবিলের উপর, টেবিল মাটির উপর, সুতরাং আমি মাটির উপর। ঠিক তেমনই ভারত এই অর্থটা, এটার উত্তরটা দিতে পারবে, কারণ আমি গরিবের সুন্দরী কন্যা, আমার সব ব্যাপারেই সমস্যা, আমাকে ভীষণ কৌশল করে বাঁচতে হয়। আমি যেমন আমার প্রতিবেশীর সঙ্গে আমি সম্পর্ক নষ্ট করতে পারি না, এই কারণে যে আমি বিশ্বাস করি পৃথিবীতে বাবা মা এবং প্রতিবেশী কখনো চেঞ্জ করা যায় না। সো একটা বড় প্রতিবেশী যে কিনা আমার দেশের 3 সাইডে আছে, আমি তাকে চাইলেই চেঞ্জ করতে পারবো না। আমি কি করব, আমি তাকে তার যোগ্যতা অনুযায়ী তার সম্মানটা দিব। আমিও চাইবো যে সেও যেন আমাকে স্নেহ করে। কিন্তু যখন আমরা দেখি যে প্রায় 50-55 বছর হয় আমরা আমাদের পানির হিস্সা পাই না, তখন আমরা কি করি, আমাদেরও তো টলানোর জন্য, আমাদেরও খুঁচানোর জন্য কিছু দেশ থাকে। সেই দেশটা যখন আমাদের বলে তোমাকে আমি এই দিব, ওই দিব, ওই দিব, ওই দিব, আমি যখন মরুভূমি হয়ে গেছি তখন তো আমি অন্যদিকে তাকাতে পারি। এই তাকানোটা আমাদের দাদারা যদি আমাদের দিকে দৃষ্টি দিত, আমাদের কিন্তু অন্যখানে তাকানোর কোনো প্রয়োজন পড়তো না। আমি এই কথাটা বলতে চাই। এটার পাশাপাশি আপনি যে কথাটা বললেন কেন পারি না, আমি যেটা বললাম যে দাদা ভালো উত্তর দিতে পারে, সেটা ওই জায়গাতেই প্রশ্নের উত্তরটা নিহিত আছে। কেন আমরা সবকিছু চাইলেই বলতে পারি না, কেন বলতে পারি না? এই বলতে না পারার বেদনাটা যে কত কষ্টের, কত অসহনীয়, এটা বোঝানোর ক্ষমতা আমাদের নাই। আমি যদি আগে মনে করতাম, জানতাম রাজনীতি এত এত কঠিন জিনিস, আমি আর যাই করি না ভাই, আমি রাজনীতির ত্রিসীমানায় আসতাম না। আমি 2 বারের এমপি, তারপরেও আমি এই কথা বললাম, আমি রাজনীতির ত্রিসীমানায় আসতাম না। আমি কোনো কেরানির চাকরি করতাম, মাস গেলে একটা বেতন পাইতাম, এই নিয়ে আমি আমার ছোট স্বপ্নের মধ্যে থাকতাম। আমি যেটা পারবো না, এখন আমি দেখি যে আমি অনেক কিছু চাইলেও আমি পারি না। আমার অনেক কিছুতে সুন্দর সম্পর্ক থাকলে, লাইক আমি যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে আমি যদি শুরু করি, উনি বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে, সমস্ত বিশ্বের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, আমরা তো সেই বন্ধুত্বের মর্যাদা দিতে চাই।
আমরা তো সেই 71-এর কথা আমরা ভুলতে চাই না, আমরা মর্যাদা দিতে চাই, কিন্তু আমরা যখন নিজেরা উষ্টাগত হই, তখন যখন আমার প্রতিবেশী যখন একটা শব্দ করে না, তখন কিন্তু আমি আরো ডাবল কষ্ট পাই। আমি তো চাই আমার প্রতিবেশী আমাকে দিয়ে, আমার জিনিসটা আমাকে দিয়ে তারপরে সে নিবে। আমি তো ছোট, তার চেয়ে আমি ছোট, আমি একসময় তার সাথে ছিলাম, তার দেশে ছিলাম, একসময় অভিন্ন ছিলাম, তারপরে ভিন্ন হলেও তো একটা সম্পর্ক থাকে। ভাইয়ে ভাইয়ে বড় হলে হাড়ি পাতিল ভাগ হয়, কিন্তু তাতে কি হাড়ি পাতিল ভাগ হওয়া মানে কি রক্তের সম্পর্কে ভাগ হয় না। তো সেই জায়গায় আমি আমার যে জায়গাটা একটা সময় ছিল, সেই জায়গার কাছে আমার অনেক আবদার আছে, আবেদন আছে, নিবেদন আছে, বাট আমি তো সেটা শোনাতে পারি না। এই যে আমার ব্যর্থতার গ্লানি নিয়ে আমাকে বয়ে বেড়াতে হয়, এই প্রশ্নের উত্তর আমি যতদিন না পাবো, আমি আপনার ওই কঠিন প্রশ্নের উত্তরও ঠিক ততদিন পাবো না। যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন, ওই প্রশ্নের উত্তর আপনিও জানেন, আমিও জানি, বাট যে কারণে আপনি বলতে পারেন না, আমি অনেক কিছুই বলতে পারি, কারণ আমি ভয় পাই কম, আমি বলতে পারি। কিন্তু আমি এখন, যেহেতু গৌতম লাহিড়ী দাদা আছে, আমি এটার উত্তর দিব না, কারণ উনি খুব ভালো জানে এই প্রশ্নের উত্তরটা। ধন্যবাদ। জি।